আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ক্লাসটা দেখতেছো সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হোক। আম, আমি এই পর্যায়ে আহ, বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম শ্রেণীর এটা হচ্ছে তোমার পদার্থের অবস্থা চতুর্থ অধ্যায়ের চতুর্থ ক্লাস। এই ক্লাসে দেখো আমি কি নিয়ে আলোচনা করব। আহ, সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাতন। পাতন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাদেরকে বাষ্পীভবন এবং ঘনীভবন আগে বুঝতে হবে। বাষ্পীভবন এবং ঘনীভবন নিয়ে যদি আলোচনা করি, তোমরা সবাই জানো তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কিসে পরিণত হয়? বায়বীয় পদার্থে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়। বিষয়টা এইভাবে চিন্তা করো, যদি তরল পদার্থকে তাপ দেওয়া হয়, তরল পদার্থকে তাপ প্রয়োগ করে যদি বাষ্পে পরিণত করা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? বাষ্পীভবন। বুঝো কিন্তু, তরল পদার্থকে তাপ প্রয়োগ করে যদি বায়বীয় বা বাষ্পে পরিণত করা হয়, হ্যাঁ, তাহলে তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় কি? বাষ্পীভবন। আর যদি বায়বীয় পদার্থকে শীতল করে, অর্থাৎ শীতলীকরণের মাধ্যমে, হ্যাঁ, বায়বীয় পদার্থকে শীতলীকরণের মাধ্যমে যদি তরলে পরিণত করা হয় সেটাকে বলা হয় ঘনীভবন। প্লিজ একটু মনে রাখবা, হ্যাঁ। আবার বলতেছি, দেখো, তরল পদার্থকে তাপ প্রয়োগ করে তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বায়বীয় পদার্থে, অর্থাৎ বাষ্পে পরে তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। আর বায়বীয় পদার্থকে যদি শীতল করা হয়, অর্থাৎ বায়বীয় পদার্থকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি? ঘনীভবন। তাহলে তরলকে তাপ দিয়ে যদি বাষ্পে পরিণত করো সেটা বাষ্পীভবন, আর বায়বীয় পদার্থকে বাষ্পকে যদি শীতল করে তরলে পরিণত করো সেই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। তাহলে এখন আমি বলতে পারবো পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন দুইটার সমষ্টি। আমি এভাবে চিন্তা করতে পারি, পাতন ইকুয়াল বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে বাষ্পীভবন কি? তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করছো, সেটা হচ্ছে বাষ্পীভবন। আর হ্যাঁ, বাষ্পকে শীতল করে তরলে পরিণত করছো, সেটা হচ্ছে ঘনীভবন। দুটাকে একত্রে কি বলা হবে? পাতন। তার মানে পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের সমষ্টি, মানে দুইটাকে একত্রে আমি বলতেছি পাতন। তাহলে পাতনের সংজ্ঞাটা আমি কিভাবে দিতে পারি? দেখো, পাতন কিভাবে বলতে পারি, যে পাতন হচ্ছে যে তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে পুনরায়, হ্যাঁ, বায়বীয় পদার্থকে বা বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াটাকে বলা হয় কি? পাতন। তাহলে পাতনের জন্য বাষ্পীভবন এবং ঘনীভবন দুইটাই লাগবে, দুইটাকে একত্রে আমি বলতেছি কি? পাতন। আশা করি সবাই বুঝতে পারছো পাতন কি। পাতন নিয়ে যদি আমি আরেকটু কথা বলতে চাই, পাতন যে প্রক্রিয়া, পাতন প্রক্রিয়া, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার কোনো একটা উপাদানের, কোনো একটা মিশ্রণের মধ্যে যদি একাধিক উপাদান থাকে তাহলে মিশ্রণ থেকে আহ কোনো একটি উপাদানকে বিশুদ্ধভাবে পেতে আমরা এই পাতন প্রক্রিয়া ব্যবহার করি। আবার বলতেছি, কোনো একটা মিশ্রণের মধ্যে যদি একাধিক উপাদান থাকে তাহলে উপাদানগুলিকে বিশুদ্ধভাবে পেতে, কোনো একটা উপাদানকে বিশুদ্ধভাবে পাওয়ার জন্য আমরা পাতন প্রক্রিয়াটা ব্যবহার করি। তাহলে পাতন হচ্ছে কোনো একটি উপাদানের পৃথকীকরণ পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পারছো, পাতন হচ্ছে কোন একটি উপাদানের পৃথকীকরণ পদ্ধতি। এর মাধ্যমে মিশ্রণ থেকে মিশ্রণের একাধিক উপাদান থেকে কোন একটা উপাদানকে আমরা বিশুদ্ধভাবে পৃথক করতে পারি। হ্যাঁ, একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে পাতন। তাহলে আশা করি পাতন জিনিসটা তোমরা বুঝতে পারছো। পাতনের মাধ্যমে যেটা করা হয়, এখানে আসলে পাতন নিয়ে আলোচনা করতে গেলে আরেকটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে, সেটা হচ্ছে এই যে অপরিশোধিত তেল। একটু বলো, অপরিশোধিত তেল হচ্ছে খনি থেকে আমরা যে তেলটা পাই, খনি থেকে, হ্যাঁ, যে তেল পাই সেটাকে বলা হয় অপরিশোধিত তেল, বা সেটাকে বলা হয় ক্রুড অয়েল। তার মানে খনি থেকে আমরা যে তেলটা পাই এটা পরিশোধিত না। খনি থেকে আমরা সরাসরি যে তেলটা পাই সেটা হচ্ছে অপরিশোধিত তেল, সেটাকে বলা হয় ক্রুড অয়েল।
এই অপরিশোধিত তেল থেকে আহ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমরা ভিন্ন ভিন্ন দ্রব্য পাই। হ্যাঁ, কখনো অপরিশোধিত তেল থেকে আমরা ভিটামিন পাই, কখনো ডিজেল পাই, কখনো পেট্রোল পাই। হ্যাঁ, তার মানে অপরিশোধিত যে খনি থেকে আমরা যে তেলটা পাই সেটাকেই তো আমরা বলতেছি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। তাহলে এই তেল ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কখনো ভিটামিন, কখনো ডিজেল, কখনো পেট্রোল, কখনো নেফতা। বুঝো, এটা একটা স্ট্যান্ড, স্ট্যান্ডের মধ্যে এরকম একটা পাত্র রাখা হয়েছে, পাত্রের ভিতরে তোমার সমুদ্রের পানি, সমুদ্রের পানি রাখা হয়েছে, একটু বুঝো। তাহলে এই যে স্ট্যান্ডের মধ্যে একটা পাত্র রাখা হয়েছে, এই স্ট্যান্ডের মধ্যে এখানে সমুদ্রের পানি আছে। আর তোমরা জানো সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে কি থাকে, লবণ থাকে। হ্যাঁ, তারপরে এখানে যে কাজটা করা হয়েছে, এই সমুদ্রের পানিকে যখন নিচ দিয়ে কি তার জালি, হ্যাঁ, এখানে যখন আহ, এই যে পাত্রের ভিতরে সমুদ্রের পানি রাখছে, এই পানির কে দেখা গেছে, দেখো নিচ দিয়ে কি দেওয়া হয়েছে, দেখো তাপ দেওয়া হয়েছে। যদি তাপ দেওয়া হয় তাহলে তোমরা জানো যদি পানিকে তাপ দেয় তাহলে সেটা কি হবে, বাষ্প হয়ে যাবে। দেখা গেছে পানিকে তাপ দিলে এই পানিটা এদিকে বাষ্প, যেহেতু হ্যাঁ পানিটা জলীয় বাষ্পে পরিণত হবে। এখানে যেটা আসছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। একটু মনে রাখবো তাহলে এই যে, আর এখানে যে বিষয়টা হবে, সমুদ্রের পানিকে যখন তাপ দেওয়া হবে তখন পানি কিসে পরিণত হবে, বাষ্পে। এদিক দিয়ে দেখো এই যে বাষ্পটা উপরে উঠে গেছে, যেহেতু বাষ্পটা হয় হালকা হয়, বাষ্পটা জলীয় উপরে উঠে গেছে, এটাকে আমরা বলতেছি জলীয় বাষ্প। আচ্ছা, তার মানে এখানে অবশ্যই কিন্তু লবণ থেকে যাবে, কারণ সমুদ্রের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। পানিকে তাপ দেওয়ার কারণে দেখা গেছে এই পানি বাষ্প হয়ে, যেহেতু বাষ্পটা হালকা হয়, এটা উপরে চলে গেছে। এই যে এই জায়গায় যেটা আছে সেটাকে আমি জলীয় বাষ্প বলতেছি। এখন জলীয় বাষ্পটা যখন এই দিক দিয়ে আসবে তখন দেখো স্ট্যান্ড দিয়ে আরেকটা আহ দেখো এই দিক দিয়ে কি দেওয়া হইতেছে, স্ট্যান্ড এইখান দিয়া তোমার এই অংশে দেখো এই দিক দিয়ে কিন্তু জলীয় বাষ্প আসবে, কিন্তু এইখান দিয়ে এই অংশে, প্লিজ একটু মনোযোগ দাও এদিকে, যে জলীয় বাষ্প, এখানে জলীয় বাষ্প আসছে, কিন্তু জলীয় বাষ্পটা যখন এদিক দিয়ে আসবে তখন এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে আসবে, কিন্তু আসার সময় দেখো এই যে সরু যে নলটা দেখতেছো, এই নলের ভিতর দিয়ে আসার সময় নলের উপরে দেখো এই যে এই অংশটা কিন্তু নলের বাইরে, হ্যাঁ ভিতরে না, এদিক দিয়ে আসবে জলীয় বাষ্প। কিন্তু এই যে নলের বাইরের যে অংশটা আছে এখানে ঠান্ডা পানি দেওয়া হবে। কি পানি? ঠান্ডা পানি দেওয়া হবে। হ্যাঁ, ঠান্ডা পানি, এই এই তার মানে হচ্ছে এখানে একটা মেশিনের মাধ্যমে ঠান্ডা পানি দেওয়া হবে। দেখো তার মানে এই যে ভিতরের অংশ দিয়ে এখানে কিন্তু জলীয় বাষ্প আছে, রাইট? এই জলীয় বাষ্প যখন এই দিক দিয়ে আসবে তখন জলীয় বাষ্প তো এই নল দিয়ে আসবে, কিন্তু নলের বাইরের দিক দিয়ে একবারে এই পর্যন্ত, হ্যাঁ একবার মনে করো এটা একটা নল, এই নলের ভিতর দিয়ে জলীয় বাষ্প আসতেছে, এর বাইরে একটা সুন্দর করে বাইরে একটা আবরণ আছে, এই আবরণের ভিতরে, হ্যাঁ দেখো এই নলের বাইরের দিক দিয়ে দেখো একটা, এই যে আমি যেটা নীল মার্কা দিয়ে আমি মার্ক করছি, একটু বুঝো। এই নলের ভিতর দিয়ে তো জলীয় বাষ্প আসবে, এর বাইরে তোমার এই যে বাইরে এইখান দিয়ে তোমার কি দেওয়া হবে, যেহেতু এটা একটা নলের ভিতর দিয়ে জলীয় বাষ্প আসতেছে, কারণ তোমরা জানো সমুদ্রের পানিকে তাপ দিয়ে সেটা বাষ্প হবে, বাষ্প হালকা এই জন্য উপরে এসে গেছে, কিন্তু আসার সময় এই নল দিয়ে আসার সময় এই নলের বাইরে, হ্যাঁ চারদিকে ঠান্ডা পানি রাখার মতো একটা ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই ঠান্ডা পানি এখান দিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডা পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জলীয় বাষ্পকে যদি কি করা যায়, বাষ্পকে যদি শীতল করা যায় তাহলে সেটা আবার কিসে পরিণত হবে, ঠান্ডা পানি হবে। তখন এই জলীয় বাষ্প যখন এই দিক দিয়ে আসবে তখন বাইরে দিয়ে ঠান্ডা পানি, অনেক বেশি ঠান্ডা পানি দেওয়ার কারণে দেখা গেছে এই যে জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্পটাকে শীতল করার কারণে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। এই যে তরলে পরিণত হয়েছে এটা এদিক দিয়ে এসে এই পাত্রে পড়বে, সেটাকে বলা হবে পাতিত পানি। কি পানি? পাতিত পানি। সমুদ্রের পানিকে তাপ দেওয়া হয়েছে, পানি বাষ্প হয়েছে, বাষ্প যেহেতু হালকা, বাষ্প হয়ে উপরে চলে গেছে, এই পাত্র থেকে উপরে চলে গেছে। এখানে যাওয়ার পরে জলীয় বাষ্প যখন এই নল দিয়ে আসবে, আসার সময় নলের বাইরে চারদিকে, হ্যাঁ অন্য একটা মেশিনের মাধ্যমে দেখা গেছে এখানে এই নলের বাইরের চারদিকে, হ্যাঁ একবার ঠান্ডা পানির ব্যবস্থা, হ্যাঁ একটা ব্যবস্থা রাখা হয়েছে। যখন এই নলের চার, যখন নল দিয়ে জলীয় বাষ্পটা আসবে তখন বাইরের চারদিক দিয়ে যখন ঠান্ডা পানি দেওয়া হবে তখন আসার সময় এই ঠান্ডা পানির কারণে জলীয় বাষ্প কি হবে, বাষ্পকে শীতল করে, ঠান্ডা পানি দিলে বাষ্প শীতল হয়ে সেটা কিসে পরিণত হবে, শীতলীকরণের মাধ্যমে তরলে, হ্যাঁ এখানে ঠান্ডা এই তরলে পরিণত হবে। দেখো এখান দিয়ে আস্তে আস্তে তরল পড়তেছে, আর একটা পাত্রে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ড দেওয়া হয়েছে কেন, কারণ এই নল দিয়ে যখন আসবে তখন নলের বাইরের দিক দিয়ে যে ঠান্ডা পানি দেওয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে এই জন্য এখানে একটা স্ট্যান্ড দিয়ে আটকে রাখা হয়েছে। হ্যাঁ,
এরপরে দেখো আমি কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন। এটা নিয়ে যদি কথা বলতে চাই, পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়। তাহলে একটা জিনিস চিন্তা করো, কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেটা কিসে পরিণত হয়? তরল। তরলকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কিসে পরিণত হয়? বায়বীয় পদার্থে পরিণত হয়, রাইট? এখন যদি এমন হয় যে কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে না গিয়ে সরাসরি কিসে পরিণত হয়? আবার বলতেছি, কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে না গিয়ে যদি সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয় সেটাকে বলে ঊর্ধ্বপাতন। প্লিজ মনে রাখো, কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে যদি সরাসরি কিসে পরিণত হয়? বায়বীয় পদার্থে পরিণত হয়, সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। কি মনে থাকবে? তাহলে কঠিন পদার্থকে তুমি তাপ দিবা, সেটি তরল হবে না, তরল না হয়ে যদি সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয় সেটাকে বলে ঊর্ধ্বপাতন। এখন ঊর্ধ্বপাতিত পদার্থের কিছু উদাহরণ নিয়ে যদি আমি কথা বলি, দেখো এভাবে মনে রাখতে পারো যে আহ, আমি এক এভাবে পার্সোনালি মনে রাখি, দেখো বেনির আগে কণা, এইটুকু মনে রাখলেই হবে। বেনির আগে কণা, হ্যাঁ, বেনির আগে কণা। এই বতে আমরা কি বুঝবো? এই ব হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। নিতে নিঃসাধন। হ্যাঁ, সরায়াতে কি বুঝবো? আয়োডিন। অথবা সরায়াতে আমরা যেটা বুঝবো আয়োডিন মনে রাখতে পারবো, অথবা সরায়াতে আমরা কি মনে রাখতে পারবো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। আর গতে হচ্ছে তোমার যেটা মনে রাখবা, হ্যাঁ আবার বলতেছি, গতে যেটা মনে রাখবা সেটা হচ্ছে গন্ধক। তারপরে কতে যেটা মনে রাখবা, কঠিন কার্বন ডাই অক্সাইড। এবং কতে আরেকটা মনে রাখবা, কর্পুর। এবং নাতে কি বলো? নেফথালিন। বেনির আগে কণা, বতে হচ্ছে বেনজোইক অ্যাসিড। দেখো কিছু ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ, বতে বেনজোইক অ্যাসিড, এইটুকু মনে রাখবা, বেনির আগে কণা, বতে বেনজোইক অ্যাসিড, নিতে নিশাদল, সরায়াতে আয়োডিন, সরায়াতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, গতে গন্ধক, কতে কর্পূর, কতে কঠিন কার্বন ডাই অক্সাইড, নাতে কি? নেফথালিন। এখানে নিশাদলের যে সংকেতটা লিখে রাখবা, NH4Cl, আয়োডিন I2, কর্পূর C10H16O, নেপথালিন C10H8। ঠিক আছে, অবশ্যই তোমরা আশা করি মনে রাখতে পারবা। হ্যাঁ, আর এখানে যে ড্রাই আইস, ড্রাই আইস নিয়ে যদি কথা বলো, ড্রাই আইস হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ হচ্ছে ড্রাই আইস। আবার বলতেছি, এটা হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইডের, হিমায়িত কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ হচ্ছে কি? হিমায়িত কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ হচ্ছে তোমার ড্রাই আইস। আর এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, নিঃসাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি তাপ দেওয়া হয়, একটা পাত্রের মধ্যে রেখে তাপ, হ্যাঁ ঢাকনা দিয়ে ডেকে তাপ দাও, তাহলে এটা সরাসরি কিসে পরিণত হবে? কঠিন থেকে বায়বীয় পদার্থে পরিণত হবে। ফলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে একটা পাত্রের মধ্যে ডেকে যদি হ্যাঁ তাপ দেওয়া হয়, তাহলে সেটি সরাসরি কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। এবং একটা সময় পরে এটাকে হ্যাঁ ঢাকনার নিচ থেকে আলাদা করা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।